হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ম্যাথ সোসাইটি। আমি চিন্টু স্যার। আজকে তোমাদের যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মডেল কোশ্চেন পেপার 10 1 থেকে 9 পর্যন্ত পুরো সম্পূর্ণ সমাধান পাবে আমার এখানে। পার্ট 1 এবং পার্ট 2 এর মধ্যে ভাগ রেখেছি। পার্ট 1 এর মধ্যে 1 2 3 4 আছে এবং বাকিটা আমরা পার্ট 2 এর মধ্যে রেখেছি। চলো একদম গল্প করছি না, আজকে যেহেতু 10 নম্বর সেটের পার্ট 1, তাই আমরা এখান থেকে যেটা করব সেটা হচ্ছে 1 এর দাগ, 2 এর দাগ, 3 এর দাগ এবং 4 এর দাগ। চলো 1 এর দাগের 1 এরটা কি বলেছে আমরা একটু দেখি। 7,650 টাকার মধ্যে এবিসি এমন ভাবে ভাগ করে এর অংশের 1/2 মানে এর অংশের 1/2 মানে a/2 সমান বি এর অংশের 1/5 মানে b/5 এবং সি এর অংশের 1/3 মানে c/3। তার মানে আলটিমেট এখান থেকে আমরা বুঝতে পারছি a:b:c হচ্ছে 2:5:3। এই হচ্ছে আমাদের অনুপাত। চলো এবার এখান থেকে মোট অনুপাত করলি। মোট অনুপাত আমরা এখান থেকে বার করি। মোট অনুপাত আমাদের যেটা আসবে 5 3 8 2 যেটা আসবে সেটা হচ্ছে 10। তাহলে অতএব 7650 টাকার মধ্যে সি এর টাকার পরিমাণ যেটা আসবে 7650 গণিত সি এর ক্ষেত্রে ছিল 3/10। 0 0 কেটে যাবে, তাহলে 3 5 15 5 হাতে থেকে 1, 3 6 18 কে 19 এর 9 হাতে থেকে 1, 3 7 21 আর 2295 টাকা যেটা আছে অপশন সি কাটাপ্পা হয়ে যাবে সঠিক অ্যান্সার। অপশন সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। চলো 1 এর দাগটা হয়ে গেল। এবার যেটা আমরা 2 এর দাগটা যাব। x/y সমান z/t। x/y সমান যেটা দেওয়া আছে z/t, এটাকে আমরা একটু বাই পোর্শন করে নিই। x/y সমান z/t। এবার যদি একটু ক্রস গুণ করে নিই, তার মানে xt সমান আমাদের যেটা বেরাবে সেটা হচ্ছে zy বেরাবে। xt সমান zy। কি বলছে কোনটি সঠিক নয়? আচ্ছা অপশন ডিটা দেখো তো। অপশন ডিটা দেখো তো। অপশন ডিটা সঠিক নয়। দেখো কেন, দেখো x/t সমান y/z আছে, ক্রস গুণ করো xz সমান yt, কিন্তু আমাদের কি ছিল xt ছিল আর yz ছিল। তাহলে আমাদের কি হবে অপশন ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার, যেটা সত্য নয়। বাকিগুলো যোগভাগ করেছে, বিপরীত নিয়ম পড়েছে, বাকিগুলো সবগুলো সত্য দেওয়া আছে। চলো এবার করব আমরা 3 এর দাগটা। 1 2 করালাম। ডি এর দাগটা দেখেই বোঝা যাচ্ছে যে আমাদের ওটা সত্য হবে নি বলে। এবার যেটা হবে সেটা হচ্ছে 3 এর দাগ। দেখো 1 এর দাগের 3 এরটা। ও কেন্দ্রীয় বৃত্তের পি যে কোনো একটি বিন্দু যেটা হচ্ছে বৃত্তের ভেতরে। ও কেন্দ্রীয় বৃত্তের ভেতরে কোন একটা বিন্দু মনে করো আমাদের পি, যেটা হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্ত। এবার কি বলেছে, বৃত্তের ব্যাসার্ধ 13 সেমি, ওপি হচ্ছে আমাদের 12, ওপি হচ্ছে আমাদের 12 সেমি, বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আমাদের 13 সেমি। এটা তো বৃত্তের ব্যাসার্ধ, যদি আমি একটা জে এর নাম দিয়ে দিই এবিসি, এখানে সি দিয়ে দিই। আচ্ছা এখানে সি তো নয়, এখানে পি দেওয়া ছিল, ব্যাস এটা দেওয়া আছে। এবার এখানে কি বলেছে, পি বিন্দুগামী জ্যার ন্যূনতম দৈর্ঘ্য, মানে আলটিমেট এই যে দৈর্ঘ্যটা সেটা চেয়েছে, ব্যাসার্ধ দেওয়া আছে 13। আমি কি করেছি, এই কেন্দ্র থেকে জ্যার উপর লম্ব অঙ্কন করার জন্য এই অ্যাঙ্গেলটা 90 হয়ে গেছে। তার মানে ত্রিভুজ ওপিবি একটা কি ত্রিভুজ, একটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। এবং আমি তোমাদের একটা কথা বলেছিলাম যেখানে পিবি সমান হবে √13² - 12²। 13 12 মধ্যে যে রিলেশন আছে সেটা হচ্ছে আমাদের 5 এর রিলেশন আছে, মানে আলটিমেট পিবি সমান 5 হয়ে যাবে। তাহলে এবি সমান যেটা আসবে আলটিমেট 2 × 5 সমান আসবে আমাদের কত, 10 সেমি। জ্যাটির ন্যূনতম দৈর্ঘ্য হয়ে যাবে 10 সেমি। অপশন ডি দেবসিনা হয়ে যাবে সঠিক অ্যান্সার। অপশন ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। 4 এর দাগটা কি বলেছে, এস সমান আর থিটা। এস সমান আর থিটা, এখানে থিটার পরিমাণ অতি অবশ্যই বৃত্তীয় মানে, থিটাকে যেটাই করা হয়, এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, বৃত্তীয় মানে প্রকাশ করতে হবে। বৃত্তীয় মানে এটাকে করতে হবে, থিটার ভ্যালুটাকে বৃত্তীয় মানে নিয়ে যেতে হবে, এটা মনে রাখবে তোমরা। 4এরটা হয়ে গেল। 5এরটা বৃত্তীয় মানে আলটিমেট আছে আমাদের অপশন বি বাহুবলী হয়ে যাবে সঠিক অ্যান্সার। চলো এবার যাই, এটা সেটা 5এরটা। বর্গাকার ভূমি বিশিষ্ট একটি আয়তঘনাকারের ঘনফল দেওয়া আছে এত, কর্ণের দৈর্ঘ্য এত, আয়ত ঘনকটির উচ্চতা কত। একটা জায়গা তোমাদেরকে যদি বলতে চাই এটা আয়ত ঘনক, কিন্তু আমাদের যেটা দেওয়া আছে এই যে জায়গাটা সেটা হচ্ছে আমাদের বর্গাকার একটা জায়গা। একটা জায়গা হচ্ছে আমাদের বর্গাকার দিয়ে, মনে করো আমাদের একটা জায়গা, মনে করো এরকম একটা পোর্শন আছে, মনে করো এরকম একটা আয়ত ঘনক, কিন্তু এই জায়গাটা হচ্ছে আমাদের বর্গাকার, বাকি উচ্চতাটা আমাদের কিছু একটা পোর্শন আছে। সেখানে একটা বলেছে আয়তন দিয়ে দিচ্ছে, বর্গাকার ভূমি বিশিষ্ট আয়তঘনের আয়তন দিয়ে দিচ্ছে, ভূমির কর্ণের দৈর্ঘ্য 12 সেমি। তার মানে আলটিমেট এই কর্ণের দৈর্ঘ্যটা হচ্ছে 12 সেমি, এই দৈর্ঘ্যটা হচ্ছে 12 সেমি।
তাহলে একটা জায়গা বুঝো, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য যদি 12 সেমি হয়, বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য তার মানে দেওয়া আছে কত, 12 সেমি। এখান থেকে বাহুর দৈর্ঘ্যটা বার করো, এখান থেকে বাহুর দৈর্ঘ্য বার করো। দেখো নর্মালি বাহু থেকে কর্ণ বার করতে গেলে √3 দ্বারা গুণ করতে হয়, এই সরি আমাদের বাহু √2 দ্বারা গুণ করতে হয়, তো এখানে যেটা হবে সেটা √2 দ্বারা ভাগ হবে, তাহলে আলটিমেট যেটা হবে সেটা হচ্ছে 6√2 হবে। আলটিমেট যেটা হবে সেটা হচ্ছে 6√2। বাহুর দৈর্ঘ্য কত চলে আসবে, 6√2। তার মানে এই অ্যাঙ্গেলটাও আমাদের 6√2, এই অ্যাঙ্গেলটা আমাদের 6√2, আর এই উচ্চতাটাকে আমরা ধরে নেবো এইচ, আয়তঘনকের উচ্চতাটা ধরে নেবো এইচ। তাহলে মনে করি আয়তঘনের উচ্চতা ধরে নিচ্ছি এইচ, এককটা কি দিয়ে আছে, এককটা সেমি দিয়ে আছে। তার মানে শর্তে আমরা একটা জায়গা বলতে পারি আয়তঘনকের আয়তন কত, দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা, তার মানে দৈর্ঘ্য এক্স, এক্স মানে এক্স বলছে সরি, বাহুর দৈর্ঘ্য মানে 6√2 গণিত আর একটা 6√2 ইন্টু এইচ, যেটার ভ্যালু দিয়ে আছে কার সাথে সমান, 720 সাথে সমান। তাহলে এইচ সমান কত হবে, 720 বাই 6 গণিত 6 আর √2 এর √2 হচ্ছে 2। এই দেখো 6 6 36, 36 2 72, 20, 2 10 20, মানে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে কত আসবে, 10 সেমি আসবে। আমাদের যেটা আসবে সেটা হচ্ছে 10 সেমি। অপশন ডি দেবসেনা হয়ে যাবে সেটা। এইখানের ক্যালকুলেশনটা ভালো করে বুঝো, দুটা 6 কে 6 6 লিখেছি, আর √2 আর √2 কে আমি 2 করে দিয়েছি, ঠিক আছে। √2 এবং 2 √2 কে আমি যেটা করেছি সেটা হচ্ছে 2, তাহলে হয়ে গেল আমাদের 10 সেমি হয়ে যাবে আমাদের অ্যান্সার। এবার যেটাতে যাব সেটা হচ্ছে তোমাদের 6 এর দাগে, 3 4 5 হয়ে গেল। এবার যেটাতে যাব সেটা হচ্ছে 1 এর দাগে 6 এর। চলো একদম ভালো করে বুঝবে, কোনো রকম সমস্যা নাই, এবং তোমাদের যা যা অসুবিধা হবে আমার সাথে যুক্ত হতে পারবে। আমি একদম ভিডিও শেষে আমার নাম্বার দিয়ে দেবো, তোমাদের যা ম্যাথ অসুবিধা যা অসুবিধা থাকবে সবগুলো সমাধান পাবে। চলো 6 এর দাগে x1 x2 এরকম করে করে x8 পর্যন্ত আছে, যেখানে বলছে x8টা বড়, তার মানে আলটিমেট ছোট থেকে বড় আকারে সাজানো আছে। কিরকম আছে, x1 আছে, x2 আছে, x3 আছে, x4 আছে, x5 আছে, x6 আছে, x7 আছে, x8 আছে। তাহলে n এর ভ্যালু যেহেতু 8, তাহলে এখানে মধ্যমা কি হবে, যেহেতু n এর ভ্যালু যুগ্ম সংখ্যা, তাহলে আলটিমেট n/2 তম পদ মানে 8/2 মানে 4তম এবং 5তম পদের গড় হবে। তার মানে আলটিমেট মধ্যমা যেটা হবে x4 প্লাস x5 বাই যেটা হবে সেটা হচ্ছে 2 হবে। এবার এই মধ্যমাটাই আবার দেওয়া আছে কত, এদের মধ্যমা হচ্ছে আলফা, তাহলে এর মধ্যমা কত দেওয়া আছে, তাহলে অতএব x4 প্লাস x5 বাই 2 সমান আমাদের দেওয়া আছে কত, আলফা। ব্যাস মেনে নিলাম। এবার আমাকে কার মধ্যমা বার করতে বলেছে, 3 4 5 6। আচ্ছা লক্ষ্য করো x3 x4 x5 আর x6, এদের যখন মধ্যমা করবে, এখানেও দেখো n এর ভ্যালু 1 2 3 4 4 আছে, তাহলে 4 মানে কি যুগ্ম, আর যুগ্ম হলে যেটা আমাদের মধ্যমা হয় n/2 এবং তারপরে n কত 4, তাহলে 4/2 মানে 2তম পদ এবং তারপরের পদ 3তম পদের গড় হয়। তাহলে এখানেও x4 প্লাস x5 বাই কত হচ্ছে 2। এটার ভ্যালু কত ছিল, আলফা, তাহলে এটার ভ্যালু আমাদের যেটা হয়ে যাবে সেটা হচ্ছে কত হয়ে যাবে, আলফা হয়ে যাবে। তাহলে যেটা দেওয়া আছে তার মধ্যমাও যেটা হবে সেটা হচ্ছে আলফা। আলফা যেখানে আছে অপশন এ, অবন্তিকা হয়ে যাবে সঠিক অ্যান্সার, অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। আশা করি তোমরা এই যে এমসিকিউ গুলো তোমাদেরকে আমি বোঝাতে পারলাম। এবার যেটাতে যাব সেটা হচ্ছে তোমাদের 2 এর দাগটা। 1 এর দাগটা আমি মুছে দিলাম, চলো এবার চলে যাচ্ছি আমরা 2 এর দাগে। চলো 2 এর দাগে, 2 এর দাগের 1 এর, সময়ের সঙ্গে সঙ্গে কোনো কিছু নির্দিষ্ট হারে যদি বৃদ্ধি পায় সেটাকে বলা হয় সমহার বৃদ্ধি, আর হ্রাস পেলে সমহার হ্রাস। সমহার বৃদ্ধি, এটা এখানে ড্যাশটাই হবে আমাদের সমহার, যেহেতু বৃদ্ধিটা তোমাদের দেওয়া আছে। চলো যদি একটি দ্বিঘাত সমীকরণে দুটি বিচি 1 হয় তাহলে সমীকরণটা কত, দুটি বিচি 1 মানে 1, দুটা বিচি হচ্ছে 1, তাহলে সমীকরণের সূত্রটা আমাদের কি গো, x² মাইনাস বীজদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল ইকুয়াল টু 0। কি সমীকরণটা তোমরা লিখে রাখবে কিন্তু প্রত্যেক ম্যাথের সাথে, x² মাইনাস বীজদ্বয়ের যোগফল বাইরে x প্লাস বীজদ্বয়ের গুণফল ইকুয়াল টু আমাদের যেটা হবে সেটা হচ্ছে 0। তার মানে সমীকরণটা কি আসবে, x² মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল টু 0। দুটো সমীকরণেই যদি আমাদের এটা হয় তাহলে আলটিমেট যেটা আসবে x² মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল টু 0। ব্যাস হয়ে গেল কাজ শেষ। এবার যেটা যাব সেটা হচ্ছে 3 এর দাগ। কি বলছে,
বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তটিকে সর্বাধিক ড্যাশটি অঙ্কন করা যায়। বহিস্থ কোনো বিন্দু থেকে, কোনো নির্দিষ্ট বিন্দু থেকে কোনো বৃত্তের উপর আমাদের একমাত্র দুটি স্পর্শকই অঙ্কন করা যায়। সর্বাধিক দুটি স্পর্শক অঙ্কন করা যায় বহিস্থ কোনো নির্দিষ্ট বিন্দু থেকে, কোনো বিন্দু থেকে সর্বাধিক দুটি স্পর্শক অঙ্কন করা যায়। তাহলে অ্যান্সার হবে কি, দুটি স্পর্শক অঙ্কন করা যায়। চলো এবার যেটা করি সেটা হচ্ছে 4 দাগটা। cos 1 cos 2 cos 3, ব্যাস এই জায়গাটা ভালো করে করো। cos 1 গণিতক cos 2 গণিতক cos 3, এরকম করে আপ টু কত দূর পর্যন্ত আছে সেটা হচ্ছে আমাদের cos 100 পর্যন্ত আছে। এই জায়গাটার অ্যান্সার হচ্ছে কত হবে, এই অ্যান্সার হবে 0। এবার প্রশ্ন, স্যার কেন 0? কারণ cos 90 এর ভ্যালু 0। এরকম করে চলতে চলতে কোথাও না কোথাও তো একটা বাবা আছে, কোথাও না কোথাও তো একটা আছে বাবা cos 90, কোথাও না কোথাও তো একটা আছে। সেই cos 90 এর ভ্যালু হয়ে যাবে আমাদের 0। তাই আমাদের প্রতিটা মান মানে গুণফল আকারে যেহেতু আছে তার মানে পুরোটার মানই হয়ে যাবে আমাদের 0। তাহলে 4 দাগটা। শঙ্কুর ক্ষেত্রে আমাদের কি দিয়েছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর প্রান্ত, আমরা করবো যেটা 5-এরটা। একটা লম্ববৃত্তাকার শঙ্কুর কি বলছে, x সমান প্রান্তিকের সংখ্যা, y সমান শীর্ষবিন্দু, z হচ্ছে তল সংখ্যা। তাহলে আমাকে যেটা বার করতে হবে, x বার করতে হবে, y বার করতে হবে, z বার করতে হবে। একটা জায়গা করো, আমরা শঙ্কুর ছবিটা এঁকে নিই। এরকম একটা শঙ্কুর ছবি আসবে। শঙ্কুর প্রান্তিকী যেটা হবে সেটা হচ্ছে আমাদের একটাই প্রান্ত, যেটা বক্ররেখাটা এই যেটা। তাহলে শঙ্কুর প্রান্তিকী কটা আসবে, একটা চলে আসবে। y হচ্ছে শীর্ষবিন্দু, একটাই শীর্ষবিন্দু, তার মানে y এর ভ্যালু একটা আসবে। জেড বলেছে কি, জেড বলেছে আমাদের তল সংখ্যা। দেখো দুটো তল থাকে, একটা হচ্ছে সমতল, একটা হচ্ছে বক্রতল, তার মানে 2 হয়ে গেল। আচ্ছা এবার আমাকে যেটা বার করতে বলছে 3x প্লাস y মাইনাস 2z। তাহলে x এর ভ্যালু 1 মানে 3 × 3 প্লাস y এর ভ্যালু হচ্ছে আমাদের 1 মাইনাস 2z এর জন্য 2 × 2 = 4। তাহলে মানে আলটিমেট 4 - 4 সমান আমাদের যেটা হয়ে যাবে সেটা হচ্ছে 0 হয়ে যাবে। তার মানে আলটিমেট এটার মান যেটা হবে সেটা হচ্ছে 0। আচ্ছা তারপরে 6-এরটা দেখা যাক। 6-এরটাও আমরা এখানে করে দিচ্ছি। 5 5 10 10 10 15 15 15 20 25 সংখ্যাগুলির সংখ্যাগুরু মান হবে। দেখা যাক সর্বোচ্চ পরিসংখ্যা কোনটা কোনটা আছে। 5 আছে 2টা, 10 আছে 3টা, 15 আছে 3টা। তার মানে সংখ্যাগুরু মান যেটা হবে সেটা হচ্ছে 10 হবে এবং 15 হবে। দেখো 10 আছে 3টা এবং 15 আছে 3টা, তার মানে আলটিমেট সংখ্যাগুরু মান একাধিক হতে পারে। তার মানে 10 হবে এবং 15 হবে। চলো 2-এর দাগের অঙ্ক কমপ্লিট করলাম। এবার যেটাতে চলে যাব আমরা সেটা হচ্ছে 3-এর দাগের ম্যাথ। 2-এর দাগের ম্যাথ আমি কমপ্লিট করে দিলাম। চলো 3-এর দাগের ম্যাথে আমরা এবার চলে যাই, কি আছে দেখবো আমরা। 3-এর দাগের ম্যাথ, 3-এর দাগের 1-এরটা সত্য মিথ্যা দিয়েছে। আসল এবং সবৃদ্ধি মূলের মধ্যে সম্পর্ক, আসল গ্রেটার দেন আমাদের যেটা আছে সবৃদ্ধি মূল। হ্যাঁ একদম সত্য ঘটনা দিয়েছে, একদম সত্য ঘটনা দিয়েছে। আসলের থেকে আমাদের সবৃদ্ধি মূল যেটা সেটা বেশি হয়, সুদাসলটা বেশি হয় কারণ সুদটা যোগ হয় বলে, মানে প্রথমেরটা সত্য দিয়েছে। এবার আমরা করব 2-এরটা। কি আছে, x সমান 2 + √3 এবং আমাকে যেটা বার করতে বলেছে x + 1/x। তাহলে আমরা একটা কাজ করি, এখান থেকে 1/x এর ভ্যালুটা বার করলি। আমি বলেছিলাম যে দুটো টার্ম থাকবে তাদের মধ্যে যদি স্কোয়ারের বিয়োগফল 1 হয় তাহলে অনুবন্ধী চলে আসবে। তার মানে 2 স্কোয়ার 4, √3 স্কোয়ার 1, তার মানে 1/x যেটা আসবে 2 - √3। 1/x যেটা আসবে সেটা হচ্ছে 2 - √3 আসবে। তাহলে x + 1/x এর জন্য কত, 2 + √3 + 2 - √3। ব্যাস এটা কেটে যাবে, আমাদের অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে 4 হবে। কিন্তু এখানে দিয়েছে 2 √3, তার মানে এই যে জায়গাটা যেটা হবে সেটা হচ্ছে মিথ্যা হবে। চলো তাহলে 2-এর দাগটা হয়ে গেল। চলো এবার চলে যাই আমরা কথা 3-এর দাগটা, এই পাতায় আছে। যে কোনো একটি বর্গক্ষেত্র সর্বদা সাদৃশ, একদম সত্য ঘটনা। এবার প্রশ্ন, স্যার চতুর্ভুজ সদৃশ হতে গেলে দেখো কোণগুলো তো সমান হতেই হয়, তার সাথে কি হতে হয় যে বাহুগুলাকে সমানুপাতে হতে হয়। তাহলে অবশ্যই বর্গক্ষেত্রের যেহেতু 4টা বাহু সমান এবং আরেকটা যে বর্গক্ষেত্র চুজ করাবে তারও 4টা বাহু সমান, তাহলে অ্যাঙ্গেল গুলো সমানের সাথে সাথে তাদের বাহুগুলোও যেটা হবে সেটা হচ্ছে সমানুপাতিতে থাকবে, তার মানে সত্য হবে। 4-এর দাগে কি দিয়েছে, 4-এর দাগে দিয়েছে sin আলফা প্লাস sin বিটা সমান sin অফ আলফা প্লাস বিটা। না একদম ভুল কথাবার্তা, এটা কিন্তু এটা নয়। 4-এরটা যেটা হবে সেটা হচ্ছে মিথ্যা হবে। এবার প্রশ্ন, স্যার কেন মিথ্যা হবে? দেখো sin অফ আলফা প্লাস বিটার একটা নিজস্ব সূত্র আছে, sin অফ a প্লাস বি নিজস্ব একটা সূত্র আছে। আমি আগের ভিডিওতেও একটা পেয়েছিলাম, তখন সেখানে সূত্রটা কি ছিল, sin a cos b প্লাস cos a sin b। এটা সূত্র হচ্ছে sin অফ আলফা প্লাস বিটার। সাইন আলফা প্লাস সাইন বিটাকে এরকম ভাবে যোগ করা যায় না, কখনোর জন্যই যায় না। তার সাইন অফ আলফা প্লাস বিটার নিজস্ব একটা সূত্র আছে,
সাইন অফ এ প্লাস বি মানে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। আর না হলে একটা কাজ করতে পারো, আলফা বিটার একটা নিজস্ব মান নিয়ে তোমরা চেক করে নিতে পারো। আলফার মান 30 ধরলে, বিটার মান তুমি হয়তো 60 ধরলে, বা যা পারে একটা 0 ধরলে, যা পারে ধরলে দেবে। এবার বাম পক্ষ এবং ডান পক্ষটা তোমরা তুলনা করে দেখবে, দেখবে ম্যাচ করবে না। কারণ সাইন অফ আলফা প্লাস বিটার নিজস্ব একটা সূত্র আছে, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, এটা সূত্র। তার মানে আমাদের যেটা চলে এলো 4-এর দাগটা মিথ্যা চলে এলো। চলো এবার চলে যাই 5-এর দাগটা। একটি নিরেট গোলকের আয়তনের অনুপাত যেটা দেওয়া আছে, আয়তনের অনুপাত যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 27:8 দেওয়া আছে। সেখান থেকে আমাকে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত দেওয়া আছে, আমি দেখবো সেগুলো ঠিক লেগেছে না ভুল লেগেছে। আয়তনের অনুপাত দেওয়া আছে 27:8, এটা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আয়তনের অনুপাত। তাহলে নর্মালি ব্যাসার্ধের অনুপাত কত? 3:2। তবে 3-এর কিউব 27, 2-এর কিউব 8, তাহলে ব্যাসার্ধের অনুপাত কত এলো? 3:2। ক্ষেত্রফল মানে এটা স্কোয়ারের অনুপাত, তার মানে 9:2 স্কোয়ার, 4 থাকার কথা এবং ওটাই দিয়েছে, 9:4 দিয়েছে। তাহলে 5-এর দাগেরটা যেটা আসবে সেটা হচ্ছে সত্য আসবে। ভালো করে বোঝো, আয়তন থেকে আমরা যেটা বার করলাম যে অনুপাতটা সেটা হচ্ছে ব্যাসার্ধের অনুপাত, তারপরে যেটা বার করলাম সেটা হচ্ছে ক্ষেত্রফলের অনুপাত। তার মানে ঠিক আছে, আমাদের বলা আছে 9:4। এবার চলে যাবো আমরা 6-এর দাগটা। একটা তথ্য দিয়ে আছে, সেই তথ্যের মধ্যমা এবং সংখ্যাগুরুর যোগফল দিয়ে আছে 25। আচ্ছা, আমরা আলাদা করে মধ্যমা বার করব, আলাদা করে সংখ্যাগুরু বার করব, তারপরে যোগ করে দেখব। তাহলে আমরা যে তথ্যটা দিয়ে আছে সেটাকে আগে ছোট থেকে বড় আকারে সাজিয়ে নিই। তাহলে প্রথমে সাজালে কত হবে? 11 হবে। 11 কটা 11 কটা আছে? 11 দুটো আছে, তাহলে পরপর দুটো 11 লিখে দিলাম। 11 12 আছে একটা দুটা, তাহলে 12 আছে দুটা। 13 আছে কটা? 13 আছে একটা দুটা তিনটা, 13 আছে একটা দুটা তিনটা আছে। 14 নাই, 15 একটা আছে, 16 নাই, 15 একটা, 18 একটা আছে। 15 একটা 18 একটা দেখা যাচ্ছে 1 2 3 4 5 6 7 8 9, 9টা আছে। 3টা 3-এ 6টা, 3-এ 9টা। তাহলে মধ্যমা কত হবে? মধ্যমা যেহেতু n এর মান 9, তাহলে মধ্যমা পদ হবে 9 + 1/, মানে 9 + 1/2 তম পদটা হবে মধ্যমা, তম পদটা হবে মধ্যমা। তার মানে 5তম পদটা হবে মধ্যমা, 5তম পদ। তাহলে মধ্যমা সমান কত হবে? 5তম পদ 1 2 3 4 5, তাহলে মধ্যমা হবে কত? 13। সংখ্যাগুরু মান কোনটা হয়? সংখ্যাগুরু মান যেটা হয় সেটা হচ্ছে যার পরিসংখ্যা সবচেয়ে বেশি। সংখ্যাগুরু কোনটা? যার পরিসংখ্যা সবচেয়ে বেশি। দেখো একমাত্র 13ই আছে, 3টা, বাকিগুলো দেখো একটা দুটা এরকম করে আছে। তাহলে সংখ্যাগুরু মান হয়ে যাবে কত? 13। তাহলে মধ্যমাও 13, সংখ্যাগুরু মানও 13, তাহলে এদের যোগফল যেটা আসবে সেটা হচ্ছে 13 13 26। কিন্তু প্রশ্নে যেটা দিয়েছে যোগফল হচ্ছে 25, তার মানে এই যে জায়গাটা চলে আসবে সেটাও হচ্ছে আমাদের চলে আসবে মিথ্যা। বুঝতে পারলে? সংখ্যাগুরু মানে যার পরিসংখ্যা বেশি থাকবে, সে একটা হতে পারে, দুটা হতে পারে, একাধিক হতে পারে, কোনো রকম সমস্যা নেই। আর মধ্যমা কি হয়? যদি যুগ্ম মানে n এর ভ্যালু যদি যুগ্ম হয়, তাহলে আমাদের দুটার গড় হয় n/2 এবং n/2 + 1তম পদের গড় হয়। আর যদি আমাদের n এর ভ্যালু অযুগ্ম হয়, তাহলে n + 1/2 তম পদটাই হয়ে যায় মধ্যমা। এই জায়গাটার থেকে একটা MCQ SAQ ড্যাশ পূরণ যেমন ভাবে খুশি একটা কোশ্চেন কিন্তু থাকেই থাকে। তাই আমরা এই জায়গাটা খুব ভালো করে মনে রাখবো, যুগ্ম হলে কি হয় এবং অযুগ্ম হলে কি হয়। চলো 3-এর দাগ পর্যন্ত কমপ্লিট করে দিলাম। এবার যেটাতে যাব সেটা হচ্ছে 4-এর দাগের ম্যাথ। চলো 4-এর দাগটা করবো। কি বলছে? বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদে কিছু টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 615 টাকা হলে আসল কত? তাহলে ধরে নি যে মনে করি আসল হচ্ছে p টাকা। আচ্ছা, p টাকার 5% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ বার করি। p টাকার 5% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ, তাহলে কি হবে? p × 1 + r/100 তার হোল স্কয়ার মাইনাস p। ব্যাস, তাহলে একটু ক্যালকুলেশন করে নি। p × আমাদের যেটা আসবে সেটা হচ্ছে 105/100 তার হোল স্কয়ার মাইনাস p। আচ্ছা, তাহলে এই জায়গাটা আমাদের কত আসবে? 105 স্কয়ার যেটা আসবে, 105 স্কয়ার আসবে 5 5 এ 25, আর 10-এর পরের সংখ্যা 11, 11 10 কে 110, এই পোর্শনটা আসবে। এই পোর্শনটা আসবে p বাই হচ্ছে আমাদের এখানে 4টা শূন্য আসবে মাইনাস p। ব্যাস, এটাকে ক্যালকুলেশন যদি আমরা করি, এইখান থেকে আমাদের এটা যদি বিয়োগ করি 1025p বাই 1-এর গায়ে 1টা 2টা 3টা 4টা, ব্যাস এই টাকাটা আসবে আমাদের চক্রবৃদ্ধি সুদ। এবার দেখো আমাদের যে চক্রবৃদ্ধি সুদটা পাওয়া যাচ্ছে সেটা এখানে যেটা আছে 615 টাকা। তাহলে শর্তে 1025p বাই 1-এর গায়ে 1টা 2টা 3টা 4টা সমান হচ্ছে 615। ব্যাস, তাহলে 1025 সমান আমাদের 615 ইন্টু 1-এর গায়ে 1টা 2টা 3টা 4টা, এখানে একটা p ছিল,
তাহলে পি সমান কত আসবে 615 গণিত একের একটা দুটা তিনটা চারটা বাই যেটা আছে 1025 আছে। ব্যাস, এবার দেখো এটাকে একটু কাটাকাটি যদি করবো বলি, 5 দিয়ে যদি 25 দিয়ে কেটে দাও না, 25 4 100, 25 1 25, 25 4 100, 25 1 25, এদিকে 25 দিয়ে কাটো, 25 4 100 0 0। আচ্ছা এইটা দেখো কেটে যাচ্ছে, দেখো কত দিয়ে কাটবে, 15 দিয়ে কাটবে মনে হচ্ছে, 15 দিয়ে দেখো, 15 1 15 5 হাতে থেকে 1, 4 15 60 1 61, ঠিক আছে। তাহলে পি সমান আমাদের যেটা আসবে 15 গণিত 400, তাহলে 4 15 60 আরো দুটা শূন্য, তাহলে আলটিমেট যে টাকাটা বেরোচ্ছে সেটা হচ্ছে 6000 টাকা। 6000 টাকার হচ্ছে আমাদের 5% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরে যে চক্রবৃদ্ধি সুদটা আসবে সেটা হচ্ছে 615 টাকা। চলো 2 এর দাগটা এবার আমরা যাই, 1 এর দাগটা করে দিলাম, এবার যাব আমরা 2 এর দাগটা। চলো 2 এর দাগটা দেখো, ওই যে গুণগুলো না চক্রবৃদ্ধি সুদে, তোমাদের গুণগুলো একটু খেয়াল করবে বাবা, আমি তোমাদের শর্ট ট্রিক্স বলে দিচ্ছি। মনে করো কোথাও না কোথাও 107 গণিত 107 তোমরা করবে, মনে করো 107 স্কোয়ার, তখন তোমরা এই 107-এর সাথে এই 7টা যোগ করবে, তার মানে আলটিমেট কত হবে 114, আর শেষে এই 7 আর সাথে গুণ করবে, কত হবে 49। মনে করো সাপোজ 107, কেন স্যার 107 গণিত যদি স্যার আমরা 108 করি, সেটাও সেম ট্রিক্স, 107 আর 8 যোগ করবে, 107 আর 8 8 7 15 115, এই 7 আর 8 যেটা হয় সেটা হচ্ছে 56। ক্লিয়ার? আর আরো দেখাচ্ছি, দেখো মনে করো সাপোজ 106 গণিত আছে, তোমরা 100 মনে করো 7 করবে, বা মনে করো 105 করবে মনে করো, তাহলে 106 আর 5 যোগ করলে কত 111, আর 5 6 যেটা বেরোবে সেটা হচ্ছে হবে। আচ্ছা তোমরা আমাকে কমেন্টে বলবে না এটা কত বেরোচ্ছে, 103 গণিত 107, এইটা আমাকে কমেন্টে বলবে কত বেরোচ্ছে। টাইপটা বুঝতে পারলে না পালানি, প্রথমে আমাদের এই পুরোটার সাথে এটা যোগ হবে, পরে শেষগুলোর মধ্যে গুণ হয়ে যাবে। এই ট্রিক্সটা মনে রাখবে, কারণ অনেক জিনিস তোমাদের সোজা ভাবে হয়ে যাবে, ঠিক আছে। এই অ্যান্সারটা আমাকে কমেন্টে জানাবে কত বেরোচ্ছে, ঠিক আছে। 103 গণিত 107, এই ট্রিক্সে করে বলবে আমাকে কত বেরোচ্ছে। চলো, এক ব্যক্তি দুটো অ্যাকাউন্টে আমাদের 1500 টাকা এবং 1200 টাকা জমা রেখেছিল, 2 বছর পর সুদের অন্তর 50 টাকা। প্রথমে লং ট্রিক্স দেখাবো, তারপরে শর্ট ট্রিক্স দেখাবো। চলো, আমাদের বলছে সুদের হার কত, তাহলে ধরে নিই মনে করি সুদের হার 8%, মনে করি সুদের হার যেটা আছে সেটা হচ্ছে 8%। তাহলে 1500 টাকার আর% হারে 2 বছরের সরল সুদ, 2 বছরের সরল সুদ পিটিআর বাই 100, 1500 পিটি এর ভ্যালু 2 আর এর ভ্যালু আর বাই 100, এই দুটাই কেটে গেল, তাহলে 15 দুগুণে যেটা হলো সেটা হচ্ছে 30,000 টাকা। একই রকম ভাবে 1200 টাকার আর% হারে 2 বছরের সরল সুদ যেটা হবে পি আর বাই 100, 12 দুগুণে 24,000 টাকা। তাহলে অতএব এই যে অন্তর 30,000 মাইনাস 24,000, এটার অন্তরই হচ্ছে আমাদের 50। আচ্ছা তার মানে আলটিমেট যেটা বেরাবে সেটা হচ্ছে 6R সমান আমাদের 50 বেরাবে, তাহলে বা আর সমান আমাদের বেরাবে 50/6, মানে যেটা বেরাবে 25/3, 3 8 24, 8 পূর্ণ 1 এর 3%, এটা বেরাবে আর এর ভ্যালু। এবার যদি বলো স্যার শর্ট ট্রিক্সটা একটু বলুন, তাহলে দেখো 1500 আর 1200-র মধ্যে গ্যাপ কত টাকার, গ্যাপ হচ্ছে 300 টাকা, এখানে শর্ট ট্রিক্সটা করাচ্ছি। তাহলে গ্যাপ কত টাকা, 300 টাকা। 300 টাকার মধ্যে আমি সুদের অন্তরটা কত আসছে 50 টাকা, তার মানে এই গ্যাপটা যে আছে 300 টাকার জন্য আমি সুদ পাচ্ছি কত 50 টাকা। কত বছরে, 2 বছর, তাহলে 1 বছরের সুদ কত টাকা হবে 300 টাকা, 300 টাকার 1 বছরের সুদ 25 টাকা হবে। তাহলে 300 টাকার যদি 25 টাকা সুদ আসে, তাহলে একে কত 100 যদি করি, তাহলে 25 গণিত 100 বাই 300, এই দুটো শূন্য কেটে গেল, সেখান থেকেও আমি 25/3 পেতে পারি। ঠিক আছে, তোমরা এই লং ট্রিক্সটাই করবে, এই লং ট্রিক্সটাই করবে, কারণ 2 নম্বর আছে তো বাবা, একটু বড় করে করবে, নাহলে নাম্বার দেওয়ার সময় তখন গোলমাল করবে। ঠিক আছে, চলো এবার যেটা করব আমরা সেটা হচ্ছে 3 এর দাগ, 2 এর দাগ করে দিলাম, এবার যেটা করব সেটা হচ্ছে 3 এর দাগ। চলো, সমস্ত টাইপ মনে রাখবে, সমস্ত টাইপ, শর্ট টাইপ, লং টাইপ, আরো কোন রকম ভাবে যদি করো আমাকে পাঠাবে, স্যার এই টাইপটা হচ্ছে নাকি একটু দেখবেন। ঠিক আছে, কোনো সমস্যা নেই। 3 এর দাগটা 2√5 প্লাস 1 বাই যেটা আছে সেটা হচ্ছে √5 প্লাস 1, মাইনাস আছে আমাদের 4√5 মাইনাস 1 বাই যেটা আছে সেটা হচ্ছে √5 মাইনাস 1, এটা আছে 2√5 প্লাস 1 বাই √5 প্লাস 1, 4√5 মাইনাস 1 বাই √5 মাইনাস 1। ব্যাস, এবার কি করবে, লসাগু করে দাও ডাইরেক্ট, কিছু করার দরকার নেই, এটাকে লসাগু করে দাও। তাহলে √5 প্লাস 1 হবে আরেকটা হচ্ছে √5 মাইনাস 1। এবার এটা দিকে গুণ হবে,
তাহলে আলটিমেট 2√5 প্লাস 1 এর সাথে গুণ হয়ে যাবে আমাদের √5 মাইনাস 1 মাইনাস 4√5 মাইনাস 1 এর সাথে গুণ হবে আমাদের √5 প্লাস 1। ব্যাস, এবার এটাই গুণ করি। 2√5 আর √5 এ গুণ করলে 5, 5 দুগুণে চলে এলো 10 মাইনাস 2√5 এককে যেটা আসবে সেটা হচ্ছে 2√5, 1 এককে যেটা আসবে সেটা হচ্ছে √5, 1 এককে যেটা আসবে সেটা হচ্ছে মাইনাস 1। এই পোর্শন মাইনাস এটাকের মধ্যে কি 4√5 আর √5, √5 এর √5 এ 5, তাহলে 5 4 আসবে 20 প্লাস 4√5 আর এটার সাথে এটা হলে মাইনাস √5 যেটা আসবে মাইনাস 1 বাই যেটা আসবে নিচেটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র করে যাবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আচ্ছা এখানে দেখা যাক 9 10 থেকে একবার দিলে 9 মাইনাস এখান থেকে যেটা আসবে সেটা হচ্ছে √5 আর মাইনাস এখান থেকে যেটা আসবে সেটা হচ্ছে 19 আসবে 19 আসবে আর এখান থেকে আসবে প্লাস যেটা আসবে সেটা হচ্ছে 3√5 বাই যেটা আসবে সেটা হচ্ছে 5 মাইনাস 1। চলো তাহলে 9 মাইনাস √5 মাইনাস 19 এখানে দেখো মাইনাস হচ্ছে 3√5 বাই যেটা আসবে সেটা হচ্ছে 4। আচ্ছা এখান থেকে কত আসবে মাইনাস 10 আসবে, এখান থেকে কত আসবে মাইনাস 4√5 আসবে বাই কত আসবে 4 আসবে। আচ্ছা 2 দিয়ে কেটে দিচ্ছি, মানে পুরোটার থেকে আমি 2 কমন নিয়ে কেটে দিচ্ছি। আচ্ছা একটা কমন নিয়ে না, মাইনাস 2 কমন, তাহলে মাইনাস 5 প্লাস 2√5 বাই 4 মানে আলটিমেট 2 দুগুণে 4 যেটা বেরাবে মাইনাস অফ 5 প্লাস 2√5 বাই যেটা বেরাবে সেটা হচ্ছে 2 মাইনাস অফ 5 প্লাস 2√5 বাই 2। অ্যান্সার কত আছে একটু লেড়ে বেড়ে বেরোলো, অ্যান্সার কত আছে মাইনাস অফ 5 প্লাস, হ্যাঁ ঠিক আছে এটাই আছে মাইনাস অফ 5 প্লাস 2√5 বাই 2। এটাকে আমি একদম নর্মালে করে গেলাম, মানে কোনো রকম কিছু ইয়ে করলাম না, জাস্ট লসাগু করে পর স্টেপ বাই স্টেপ আমরা ক্যালকুলেশন করে গেলাম। চলো 3 এর দাগটা হয়ে গেল, এবার যেটাতে যাব সেটা হচ্ছে 4 এর দাগটা। 3 এর দাগটা হয়ে গেল, 4 এর দাগটা এবার আমরা করব। 4 এর দাগটা কি বলেছে y কিউব ভেরিজিয়াস 1/x, সেখান থেকে y এর ভ্যালু দিয়ে আছে, x এর ভ্যালু দিয়ে আছে, ভেদ ধ্রুবকের মান কত, মানে আলটিমেট যে ভেদ ধ্রুবকটা কে ধরবো সেটার মান কত। তাহলে এটাকে একটা কাজ করি, y কিউব সমান আমাদের যেটা বেরাবে k বাই x, ব্র্যাকেটে এটা 1 নম্বর দেবো, আর k সমান আমাদের যেটা আসছে সেটা হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। ব্যাস, তাহলে কি করব এখানে মানগুলো বসিয়ে দেবো, x এর ভ্যালু 1/8 আর y এর ভ্যালু 2, x সমান 1/8 আর y সমান 2 বসিয়ে পাই। কোন সমীকরণে 1 নম্বর সমীকরণে লিখতে পারো y কিউব মানে 2 তার হোল কিউব সমান k বাই এটার ভ্যালু কত 1/8, x এর ভ্যালু কত 1/8। চলো 2 এর কিউব হচ্ছে 8 সমান এটার দিকে উঠে যাবে, তার মানে আলটিমেট চলে আসবে 8k বা k সমান আমাদের যেটা আসবে সেটা হচ্ছে 8/8 সমান আমাদের যেটা আসবে সেটা হচ্ছে 1 এবং ভেদ ধ্রুবকের মান যেটা বেরালো সেটা হচ্ছে 1 বেরিয়ে গেল। কোশ্চেনটা সোজা আছে। চলো 4 এর দাগের ছবিটা আমরা আঁকি, তারপর এই 4 এর দাগটা তো হলো, 4 এর দাগটা তো হলো, আমরা যেটা করবো এবার সেটা হচ্ছে 5 এর দাগ। আমরা যেটা করবো এবার 4 এর দাগের 5 এরটা, 4 এর দাগের 5 এরটা। চলো কি আছে ছবি একটা আছে, ছবিটা আমাকে আঁকতে হবে, ও কেন্দ্রীয় বৃত্ত। আচ্ছা এখানটা একটা তাগড়া করে বড় দেখে ছবি আঁকি যাতে তোমরা দেখতে পাও, ও কেন্দ্রীয় বৃত্ত একটা, ও আচ্ছা ছবিটা যেটা আছে সেটা হচ্ছে একটু এঁকে নি, যদি এরকম ভাবে একটা দাগ আছে, এরকম ভাবে একটা দাগ আছে, এরকম ভাবে আছে, ঠিক আছে কোনো সমস্যা নেই, এরকম ভাবে আছে, এই দাগটা একটু বেড়ে গেছে, এই দাগটা একটু বেড়ে গেছে, ব্যাস, আর এইখানে যুক্ত আছে একটা পোর্শন, ব্যাস এখানে দিয়ে আছে ডি দিয়ে আছে, ও দিয়ে আছে, এ দিয়ে আছে, বি দেওয়া আছে, সি দেওয়া আছে, কার কার মান দেওয়া আছে, এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে 40, আচ্ছা আর দেওয়া আছে কোনটা, এই অ্যাঙ্গেলটা দিয়েছে 35, এই অ্যাঙ্গেলটা দিয়ে আছে আমাদের 35, ব্যাস। আচ্ছা কার কার মান বার করতে বলছে, বিসিও আর বিওডি, বিসিও মানে এটার পুরাটা, বিওডি মানে পুরাটা, আচ্ছা ঠিক আছে। তাহলে কার কার মান বার করতে বলছে, বিওডি পুরাটা বার করতে বলেছে আর এটা এই জায়গাটা বার করতে বলছে। আচ্ছা একটা আমরা যদি কাজ করি, আমরা যদি এটাকেও যুক্ত করে দিই, এটাকেও আমরা যুক্ত করে দিলাম, এবার দেখো তো, এবার দেখো তো মনে করো এই দাগটাকে যদি আমরা বাড়ি দিতাম, এই দাগটাকে যদি আমরা বাড়ি দিতাম, এই বৃত্তচাপের উপরে কেন্দ্রস্থ কোণ এটা আর বৃত্তস্থ কোণ চলে যাবে এটা, ভালো করে বুঝো কিন্তু আমি স্টেপ বাই স্টেপ, এই দাগটা যদি এখানে না রেখে আমি একদম শেষ অবধি বাড়ি দিতাম, এই জায়গাটাকে বাড়ি দিতাম, তাহলে তোমরা বলবে যে স্যার এই যে বৃত্তচাপটা আপনি করেছেন না, এই যে বৃত্তচাপটা এর স্যার কেন্দ্রস্থ কোণ স্যার 40 আর বৃত্তস্থ কোণ আছে লেখা যাক, এই ডিটাকে আমরা এখানে তো ডি দেওয়া আছে, ডি তো অর্ধেকটা দূরে ডি ছেড়ে দিয়েছে,
এখানে ও আছে, ডিটাকে আমি এখানে কি করলাম, এখানে ডি দিয়ে দিচ্ছি, আমি একদম ডিটাকে এইখানে লাগিয়ে দিলাম। তোমরা এখানেও লাগতে পারো, ওটার একটা আলাদা নামও দিতে পারো, আমি ডিটাকে একদম লাগিয়ে দিলাম, ওই দাগটাকেই বাড়িয়ে দিলাম। চলো এখানে কি লিখবো, এডি বৃত্তচাপের উপর অবস্থিত, এই দেখো এইটা এডি বৃত্তচাপের উপর অবস্থিত। কেন্দ্রস্থ কোণ এওডি এবং বৃত্তস্থ কোণ এসিডি। ভালো করে বুঝো, দেখো এটা কেন্দ্রস্থ কোণ, এই দেখো এটা কেন্দ্রস্থ কোণ, আর এইটা দেখো পরিধির উপর হচ্ছে পরিধিস্থ কোণ। তার মানে আলটিমেট যেটা হবে সেটা হচ্ছে কোণ এসিডি কত হবে, তা এর অর্ধেক হবে। এই যে অ্যাঙ্গেলটা তার অর্ধেক হবে, মানে 40/2 সমান যেটা বেরোবে 20 ডিগ্রি। তার মানে দেখো ভালো করে বুঝো, এই অ্যাঙ্গেলটা যদি 20 হয়ে যায়, নিচের অ্যাঙ্গেলটা যদি 35 হয়, তাহলে অতএব কোণ বিসিডি সমান যেটা বেরোবে সেটা হচ্ছে 35 + 20 সমান যেটা বেরোবে সেটা হচ্ছে 55 ডিগ্রি। দেখো একদম কত সুন্দর ভাবে বার করে দিলাম, এই অ্যাঙ্গেলটা যেটা বেরিয়ে গেল সেটা হচ্ছে 55 ডিগ্রি। আচ্ছা এবার দেখো আর কোনটা বার করতে বলেছে, বিসিও হয়ে গেল, বিসিডি না করে বিসিও হয়ে গেল। আচ্ছা আর একটা যেটা বলেছে সেটা হচ্ছে বিওডি। আচ্ছা বিওডি, তার মানে আলটিমেট তোমার এই অ্যাঙ্গেলটার মান দরকার, এই অ্যাঙ্গেলটার মান দরকার, ঠিক আছে। এই অ্যাঙ্গেলটা যদি মান করতে হয় তাহলে এই বৃত্তচাপের উপর অবস্থিত এটা কেন্দ্রস্থ কোণ, আর পরিধিস্থ কোণ লক্ষ্য করার চেষ্টা করো, এটা এই দেখো এটা এটা এই যে এই বৃত্তচাপের উপর অবস্থিত এটা কেন্দ্রস্থ কোণ, আর এটা দেখো পরিধিস্থ কোণ। তাহলে আমরা কি লিখবো, এবি বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ যেটা আছে সেটা হচ্ছে এওবি এবং বৃত্তস্থ কোণ যেটা আছে সেটা হচ্ছে এসিবি। তাহলে অতএব কোণ এ ও বি সমান আমাদের যেটা হবে কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ, তার মানে 2 × 35 যেটা হবে সেটা হচ্ছে 70 ডিগ্রি। তার মানে এওবি কত হয়ে গেল, এওবি যেটা হলো সেটা হচ্ছে 70 হলো। তাহলে অতএব কোণ বিওডি সমান যেটা আসবে সেটা হচ্ছে 70 + 40 সমান যেটা বেরোবে সেটা হচ্ছে 110 ডিগ্রি। একদম এর থেকে সোজা আর হয় না রে বাবা, এর থেকে সোজা আর হয় না। তার মানে এই পুরো অ্যাঙ্গেলটা হলো 55, এই পুরো অ্যাঙ্গেলটা যেটা হলো সেটা 110। কোন ট্রিক্সে করলাম, এটা 40-এর জন্য এটা 20 হয়ে পুরোটা যোগ করে দিলাম, আর এটা 35 হওয়ার জন্য এটা 70 হয়ে পুরোটা যোগ করে দিলাম। এর থেকে সোজা আর হয় না, এটাই সবচেয়ে শর্ট ট্রিক্স দিলাম। ঠিক আছে, চলো আমাদের যেটা বেরিয়ে গেল সেটা হচ্ছে কত অ্যান্সার আছে 55 এবং 110। ঠিক আছে, চলো তারপরে ছবিটা কি, প্রদত্ত চিত্র বলেছে, মানে ডান দিকে একটা ছবি দিয়ে আছে, সেই ছবিটা আঁকবো আমরা, যেটা চলে যাবে 6-এর দাগে। ঠিক আছে, চলো 6-এর দাগের ছবিটা এবার আমরা করবো। 6-এর দাগ, 4-এর দাগের করবো আমরা 6। প্রদত্ত চিত্র আমাদের যে ছবিটা দিয়েছে সেই ছবিটা একটু আঁকবো আমরা। এরকম আমাদের ও কেন্দ্রীয় বৃত্ত দিয়েছে, কেন্দ্র দিয়ে সোজা বেরিয়ে গেছে, আরে বাবু সোজা তো যা। আচ্ছা এটা কেন্দ্র দিয়ে সোজা বেরিয়ে গেছে, আর একটা জায়গা এটা দিয়ে বেরিয়ে গেছে। আচ্ছা এই দুটাকে আমি যুক্ত করেছি, এইটাকে আমি যুক্ত করেছি, এইটাকে আমি যুক্ত করেছি, আর এই অ্যাঙ্গেলটার সাথে এটা যুক্ত করেছি। তার মানে আলটিমেট এ হয়ে গেল, ও হয়ে গেল, বি হয়ে গেল, ডি হয়ে গেল, সি হয়ে গেল এবং ই হয়ে গেল। চলো কোন কোন অ্যাঙ্গেল দিয়েছে, এই অ্যাঙ্গেলটা দিয়েছে 50। আচ্ছা এই পুরো অ্যাঙ্গেলটা দিয়েছে কত 140। ব্যাস, আর কার কার মান চেয়েছে, কার কার মান চেয়েছে, বিইডি। আচ্ছা এই অ্যাঙ্গেলটা চেয়েছে, একদম সোজা জায়গা, একদম সোজা জায়গা। দেখো কত শর্ট ট্রিক্সও করবো, দেখো কোণ এ ও ডি সমান দিয়েছে 140 ডিগ্রি, তাহলে প্রবৃদ্ধ কোণ এওডি কত, মানে আলটিমেট আমি চেয়ে নিচ্ছি এই অ্যাঙ্গেলটা কত। প্রবৃদ্ধ কোণ এওডি সমান যেটা আসবে সেটা হচ্ছে 360 - 140, সেটা যেটা বেরাবে সেটা হচ্ছে 220 ডিগ্রি। ভালো করে বুঝো, 220 ডিগ্রি হয়ে গেল। তার মানে কোন অ্যাঙ্গেলটা 220 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা। তাহলে এই বৃত্তচাপের উপরে অবস্থিত কেন্দ্রস্থ কোণ যদি এটা হয়, তাহলে এইটা তো আমাদের পরিধিস্থ কোণ। তাহলে অতএব কোণ এসিডি কত হবে, 220/2 সমান যেটা আসবে সেটা হচ্ছে 110 ডিগ্রি। ভালো করে বুঝো, আমি এই দাগটাকে যদি একটু মুছে দিই আপাতত, তাহলে আমরা দেখো এটা দেখো আমাদের কেন্দ্রস্থ কোণ হলে এটা হবে বৃত্তস্থ কোণ, হবে না হয়নি। তার মানে আলটিমেট এই অ্যাঙ্গেলটা হয়ে গেল 210, তাহলে তার সাপেক্ষে এই 220, তাহলে তার সাপেক্ষে হয়ে গেলে এটা 110। অতএব ত্রিভুজ এসিই এর কোণ এইসি সমান 180 যেটা হবে সেটা হচ্ছে 110 প্লাস এই অ্যাঙ্গেলটা হচ্ছে 50, তাহলে 180 - 160 সমান আমাদের যেটা বেরাবে সেটা হচ্ছে 20 ডিগ্রি বেরোবে। একদম সোজা ভাবে, অন্য লেতাড়ে যাওয়ার কোনো দরকারই নেই বাবা। এটা 140 পুরোটা বার করলাম, তার অর্ধেক করে দাও, এটা গোটা ত্রিভুজটাকে ধরে করে দাও।
ঠিক আছে, কোনো লেতাড়ে যাওয়ার দরকারই নেই, একদম সোজা জিনিস সোজা ভাবে করবো। চলো পরের কোশ্চেনটা আমরা দেখি কি বলেছে। এবিসিডি একটা আয়তকারের অভ্যন্তর একটা বিন্দু, ও তার মানে প্রয়োগের যে জায়গাটা ছিল সেটা পড়ে যাবে। চলো আমি একদম আর ছবিটা আঁকছি নি, ডাইরেক্ট তোমাদের একটা প্রয়োগ ইম্পর্টেন্ট ছিল, ওএ স্কোয়ার প্লাস ওসি স্কোয়ার সমান ওবি স্কোয়ার প্লাস ওডি স্কোয়ার, ওই জায়গাটাকে লাগিয়ে দেবো। যেখানে ওএ সমান আছে আমাদের কত, ওএ সমান আছে আমাদের 2 আছে, ওসি সমান আছে আমাদের 3 আছে, ওবি সমান আছে আমাদের কত √5 আছে। ওডির ভ্যালু জিজ্ঞাসা, ছবিটা তোমরা আঁকবে এবং ওখানে একটা প্রয়োগ ছিল ওএ স্কোয়ার প্লাস ও সি স্কোয়ার সমান ও বি স্কোয়ার প্লাস ওডি স্কোয়ার, ওএ স্কোয়ার প্লাস ও সি স্কোয়ার ও বি স্কোয়ার ওডি স্কোয়ার ছিল না, এখানে এ এখানে বি এখানে সি এখানে ডি, ওএ স্কোয়ার প্লাস ও সি স্কোয়ার ও বি স্কোয়ার প্লাস ওডি স্কোয়ার, ওএ স্কোয়ার মানে কত 2 তার হোল স্কোয়ার প্লাস ও সি স্কোয়ার মানে কত 3 তার হোল স্কোয়ার সমান ও বি স্কোয়ার মানে কত √5 তার হোল স্কোয়ার, ওডি স্কোয়ার মানে তো ওডি স্কোয়ার। তাহলে বা 2 স্কোয়ার 4 3 স্কোয়ার 9 √5 স্কোয়ার 5 প্লাস যেটা বেরালো ওডি স্কোয়ার, তাহলে বা ওডি স্কোয়ার সমান আসবে কত 9 4 13 মাইনাস 5, তাহলে বা ওডি স্কোয়ার সমান যেটা আসবে সেটা হচ্ছে 8 আসবে, 8 5 13, তাহলে বা ওডি সমান যেটা আসবে সেটা হচ্ছে √8 মানে যেটা বেরাবে সেটা হচ্ছে 2√2, ওডি সমান আমাদের যেটা বেরাবে সেটা হচ্ছে চলে এলো কত 2√2। আচ্ছা তাহলে কত দাগটা হলো আমাদের, কত দাগটা হলো আমাদের, যেটা হলো আমাদের 7 দাগ হলো। চলো এবার যেটা যায় সেটা 8 দাগ, এটা ছবিতে তোমাদের প্রয়োগে ছিল ওএ স্কোয়ার প্লাস ওসি স্কোয়ার সমান ওবি স্কোয়ার প্লাস ওডি স্কোয়ার। চলো আমি করে দিলাম, এটা আমি কতটা করালাম 7 করালাম, দাগ নাম্বারটা দেওয়া হয়নি, এবারে যেটা করছি সেটা হচ্ছে 8 এই অঙ্কগুলো সোজা দিয়ে আছে আপাতত, এতক্ষণ পর্যন্ত যতগুলো পেলাম সোজাই দিয়ে আছে। সূর্যের উন্নতিকোণ 60 ডিগ্রি, একটি তাল গাছের ছায়ার দৈর্ঘ্য 12 মিটার হলে তাল গাছটির উচ্চতা, এটা কোনো অঙ্ক হলো কোচি, এটা কোনো অঙ্ক হলো, এই তো ছবি তাল গাছ, তাল গাছের কি দিয়েছে ছায়ার দৈর্ঘ্য 12 মিটার, তার মানে এটা 12 মিটার, আর এই অ্যাঙ্গেলটা যেটা বলেছে সেটা হচ্ছে 60 ডিগ্রি বলেছে। আচ্ছা আর কার চেয়েছে, গাছটার উচ্চতা কত, তো এটা চেয়েছে, তো এ বি সি দিয়ে দাও। তাহলে কে তাল গাছ, এ বি একটি তাল গাছ, এ বি একটি তাল গাছ, আর কোন এসিবি কত, কোন এসিবি 60 ডিগ্রি, আর বিসির ভ্যালু কত, বিসির ভ্যালু হচ্ছে 12 মিটার। তাহলে ত্রিভুজ এবিসি এর কোন এবিসি হয়ে যাবে আমাদের যেটা সেটা 90 ডিগ্রি, তাহলে tan 60 ফেলে দাও, তাহলে tan 60 সমান কত, লম্বর মান এবি ভূমির মান হচ্ছে বিসি, আর tan 60 এর মান √3, এবির ভ্যালু আমি জানিনি আর বিসির ভ্যালু জানি আমরা 12, তাহলে এবির ভ্যালু যেটা হয়ে গেল সেটা হচ্ছে 12√3, তাহলে অতএব তাল গাছটির উচ্চতা সেটা হচ্ছে 12√3 মিটার। তাহলে তাল গাছটার উচ্চতা আমাদের যেটা বেরালো সেটা হচ্ছে 12√3 মিটার হয়ে গেল। চলো এবার যেটা করব সেটা হচ্ছে 9 দাগ, 8 দাগ হয়ে গেল মুছে দিচ্ছি, এবার যেটা করবো সেটা হচ্ছে 9 দাগ। এটা সোজা ছিল, এইরকম সোজা অঙ্ক দিলে তো তাহলে তো একদম পুরো ফুল কোনো অসুবিধা নেই, ঠিক আছে, আর যদি একটু জটিল অঙ্ক দেয় তাহলে ফুল বেনে যাবে, কোনো অসুবিধা নেই। 4 দাগে যেটা করব সেটা হচ্ছে আইএক্স, থিটা একটা ধনাত্মক সূক্ষ্মকোণ 2 ইন্টু কি আছে কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, এটার ভ্যালু দিয়ে আছে 1, কি আছে 2 কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, এটার ভ্যালু দিয়ে আছে 1, আর আমার যেটা বার করতে বলেছে সেটা হচ্ছে কস থিটার ভ্যালু আমাদের কত বার করতে বলেছে। তারপরে প্রথম কথা আমি যেটা করবো সেটা হচ্ছে থিটার ভ্যালুটা বার করবো। চলো বা তাহলে এখান থেকে একটা আসছে কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান যেটা আসছে সেটা আসছে, এখান থেকে একটু কাজ করি, কস স্কোয়ার থিটাটা আমাদের থাক, মাইনাস যেটাকে করবো সাইন স্কোয়ার থিটাটাকে কস স্কোয়ার থিটা করে দেবো, তাহলে 1 মাইনাস আমাদের কস স্কোয়ার থিটা সমান আসবে একের, তাহলে বা কস স্কোয়ার থিটা মাইনাস 1 প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু চলে এলো 1/2, তাহলে বা 2 কস স্কোয়ার থিটা সমান 1 প্লাস 1/2, তাহলে বা 2 কস স্কোয়ার থিটা সমান চলে এলো 3/2, তাহলে বা কস স্কোয়ার থিটা সমান চলে এলো 3/4, ব্যাস। তাহলে কস স্কোয়ার থিটা যদি 3/4 হয় তাহলে কস থিটা কত, কস থিটা হয়ে যাবে আমাদের কত √3/2। আচ্ছা কস থিটা সমান আমাদের √3/2, এখান থেকে থিটার ভ্যালু বার করে নেবো, তাহলে কস থিটা সমান কস কতর মান, কস 30 এর মান √3/2, তাহলে মানে থিটার ভ্যালু হয়ে গেল কত 30, কত সংজ্ঞা হয়ে গেল না, এখানে সাইন স্কোয়ারটাকে আমি কস স্কোয়ার, এটা এবার যদি তোমার মনে হয় স্যার কস স্কোয়ারটাকে যদি সাইন স্কোয়ার করি কোনো সমস্যা নেই, তখন থিটার ভ্যালু আমাদের সেই একই আসবে, 30 আসবে তখন হাফ বেরিয়ে যাবে, ঠিক আছে, তখন 30 আসবে হাফ বেরিয়ে যাবে, একটু ক্যালকুলেশন করে দেখবে এই কসটাকে যদি সাইনও করো অ্যান্সার মিলবে, আমি সাইনটাকে কসে করেছি। চলো থিটার ভ্যালু কত হলো 30, তাহলে অতএব cot 30, আর cot 30 মানে tan 60, যার ভ্যালু হচ্ছে √3, tan মানে cot 30 মানেই তো tan 60 মানেই √3, ব্যাস অঙ্ক শেষ। আমি এখান থেকে থিটার ভ্যালু বার করলাম, থিটার ভ্যালুটা আমি কি করলাম বসিয়ে দিলাম, হয়ে গেল, তাহলে √3 হয়ে গেল অ্যান্সার।
চলো দেখে নিচ্ছি √3 অ্যান্সার আছে, হ্যাঁ অবশ্যই √3 অ্যান্সার আছে। তারপরেরটাতে আমরা চলে যাব 220 বর্গমিটার লোহার পাত দিয়ে 2 মিটার লম্বা লম্ববৃত্তাকার ড্রাম তৈরি করতে ড্রামটির ব্যাসার্ধ কত হবে। চলো এটা মুছে দিলাম আমি 9 এর দাগটা। এবার যেটাতে করব সেটা হচ্ছে 10 এর দাগ। চলো 10 এর দাগটা দেখা যাক কি আছে। 220 বর্গমিটার পাত দিয়ে তৈরি 2 মিটার লম্বা, তার মানে আমাদের যে পাতটা আছে এই দেখো, এটা মনে কর যেটা আমাদের পাতটা হয়, এটা তো আমাদের পাতটা, তাহলে পাতটা যদি আমাদের কত হচ্ছে 220 বর্গমিটার, মানে পুরোটা আমাদের হচ্ছে কত 220 বর্গমিটার, এইটা হচ্ছে পাত দিয়ে তৈরি। এবার কি করছি, ওই পাতটাকে আমি একটু বাকি দিয়ে, আচ্ছা এবার দেখো এখানে যেটা আবার বলে দিচ্ছে সেটা হচ্ছে আমার 2 মিটার লম্বা বলছে, মানে এই দিকের যে লম্বাটা সেটা হচ্ছে আমাদের সরি এই পাতটা দিয়ে তৈরি 2 মিটার লম্বা একটা লম্ববৃত্তাকার আমি ড্রাম ঢাকনা সহ ড্রাম তৈরি করবো। তার মানে আলটিমেট এই যে এই পাতটা দিয়ে যে আমার ড্রামটা তৈরি হবে সেটা আমাদের 2 মিটার কিন্তু লম্বা হতে হবে, এবং আবার কি হতে হবে, ঢাকনা সমেত হতে হবে। ঠিক আছে, তাহলে ছেড়ে দাও, এটা আপাতত থাক। এটা হচ্ছে আমাদের হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল, মানে পুরো যে ঢাকনা মাগনা সব তৈরি করো তার পুরো পাতটা হচ্ছে আমাদের 220 বর্গমিটার। তাহলে ব্যাসার্ধটা ধরে নিই, যে মনে করি ড্রামটির ব্যাসার্ধ, মনে করি ড্রামটির ব্যাসার্ধ যেটা হচ্ছে আর মিটার, মনে করি ড্রামটির ব্যাসার্ধ আর মিটার। আর উচ্চতা কত দিয়েছে, উচ্চতা কত হবে 2 মিটার হতে হবে, উচ্চতা হতে হবে আমাদের হচ্ছে 2 মিটার হতে হবে। তাহলে অতএব ঢাকনা সহ বলেছে, ঢাকনা সহ ড্রামটির, অতএব ঢাকনা সহ ড্রামটির সমগ্র তলের ক্ষেত্রফল, ঢাকনা সহ ড্রামটির সমগ্র তলের ক্ষেত্রফল। দেখো একটা জায়গা তোমাকে বোঝাতে হবে আগে, দেখো এটা যদি আমাদের লম্ববৃত্তাকার আমাদের একটা ড্রাম হয়, তো আমাদের বক্রতলের ক্ষেত্রফল তো আমাদের 2πr/h, বক্রতলের ক্ষেত্রফল তো 2πr/h, এবং উপর দিকে একটা πr², নিচের দিকে একটা πr², তার মানে আলটিমেট যেটা হয় 2πr/h প্লাস 2πr², এটাকেই ভালোবেসে বলি 2πr × r+h, এটাকেই আমরা ভালোবেসে বলি 2πr × r+h। ভালো করে বুঝো, বক্রতল 2πr/h, আর উপর দিকে একটা গোলাকার অংশ, নিচের দিকে একটা গোলাকার অংশ, কারণ উপর দিকটা πr², নিচের দিকটা πr², আলটিমেট 2πr², আর চারিদিকটা কত আছে 2πr/h, তাহলে 2πr/h প্লাস 2πr², তাহলে সেটাকে আমরা একটু ভালোবেসে বলি 2πr × r+h। তাহলে এখানে কি করব, 2πr × r+h এর ভ্যালু আছে 2, সেটা হচ্ছে বর্গমিটার। এটা ভুললে চলবে না, আমাদের 2πr × r+h এর ভ্যালু হচ্ছে 2 বর্গমিটার। এবার এই যে শর্তেটা আছে সেই শর্তেটাই হচ্ছে 220, তাহলে 2 × 22/7 × r+2 সমান আমাদের যেটা আছে সেটা হচ্ছে 220। তাহলে r × r+2 সমান কত হবে, 220 তো আছে, এই 22/7টা যেটা আসবে 7/22 হবে, আর 2টা যেটা আছে সেটা 1 আর 2 হয়ে আসবে, 22 10 2 5, তাহলে 5 7 থেকে কত আসবে 35 আসবে। তাহলে হয়ে যাক r² + 2r, এখানে দেখো 5 7 35, 2 এ পাশে আসবে -35 = 0। ভালো করে বুঝো, কিন্তু স্টেপ বাই স্টেপ বোঝাচ্ছে কিন্তু। তাহলে আমাদের যে ড্রাম পাতটা ছিল সেই পাতটা দিয়েই তৈরি করব কি, ঢাকনা যুক্ত একটা লম্ববৃত্তাকার। তাহলে পাতটা পুরাটা ছিল, এবং ওই পাত থেকেই যা জিনিস আছে সেটাই কিন্তু আমাদের ওই ড্রামটাই থাকবে, এবং ঢাকনাও তৈরি করবো, নিচের তলটাও থাকবে। তাহলে আমাদের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি, বক্রতল আর তার সাথে এটা আর এটা যোগ হয়ে গেল, মানে 2πr² অ্যাড হবে, মানে 2πr/h × r+h। চলো সেখান থেকে আমরা ক্যালকুলেশন করে কি নিয়ে আসলাম, যেটা বেরালো সেটা সমান 220, আর এর ভ্যালু আমরা এবার বার করবো। তাহলে বা এটাকে মিডিল টার্ম করে দিই, 7 5 35 হবে, বা r² + 7r - 5r - 35 = 0, বা r কমন নিলি, তাহলে r + 7 হবে, -5 কমন নিলি, r + 7 = আমাদের যেটা হবে সেটা হচ্ছে 0 হবে। আমরা এই পাশটা মুছে দিলাম। তাহলে এখান থেকে দুটো পোর্শন চলে আসবে, একটা হচ্ছে r + 7 চলে আসবে, এবং আর একটা চলে আসবে r - 5 = 0। হয় নতুবা করে দেবো, তাহলে হয় r + 7 = 0, r এর ভ্যালু হচ্ছে -7, এবং নতুবা যে পোর্শনটা আসবে r - 5 = 0, r এর ভ্যালু হচ্ছে 5। ঋণাত্মক তো হতে পারে না ব্যাসার্ধ, তাহলে অতএব ড্রামটির ব্যাসার্ধ যেটা আছে সেটা হচ্ছে 5 মিটার। আমি সরিয়ে যাচ্ছি, একটু ভালো করে দেখে নাও, পুরো জায়গাটা একটু ভালো করে দেখে নাও। তাহলে ড্রামটার ব্যাসার্ধ কত বেরিয়ে গেল আমাদের, 5 মিটার হয়ে গেল, আমাদের অ্যান্সার হলো। ভালো করে বুঝবে, কিন্তু এই পাতটা দিয়েই কিন্তু আমি ড্রামটা তৈরি করবো। চলো এরপরে আমরা চলে যাব 10 অঙ্কটা করালাম, 11 এবং 12 হয়ে গেলে তাহলে আমাদের পার্ট 1 আমাদের কমপ্লিট হবে। চলো এটা মুছে দিলাম, হ্যাঁ চলো একদম তাগড়া ভাবে সবকিছু রেডি করতে হবে, একদম ধারণাগুলো ক্লিয়ার করতে হবে যে কেন এসছে, এবং যেখানেই স্যারেদের কাছে পড়ো না কেন সেখানে জানবে যে স্যার যেটা করলেন এটা কেন হলো,
এটা করলে কি হতো বা এটা কেন করা গেল না, এই প্রশ্নগুলো তোমাদের মনের মধ্যে না সবসময় নিয়ে আসতে হবে, তবেই একটা জায়গা ম্যাথের ধারণাগুলো ক্লিয়ার হবে। কেন হবে, এটা হলে কি হতো, আর এটা কেন হলো না, এই তিনটা প্রশ্ন তোমরা সবসময় রাখবে। এবার অবশ্যই রাখবে মানে নিশ্চয়ই মানানসই ভাবে রাখবে, উল্টা পাল্টা আং বাং বুম বললে তো আর হবে না। চলো এবার দেখো, 2.1 ডেসিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটা নিরেট পিতলের গোলককে পিটিয়ে 7 সেমি লম্বা আচ্ছা করছি। তার মানে আমি যেটা করেছি, আমি প্রথমে গোলকটাকে পিটিয়ে করেছি, সেখানে কি করছি, দণ্ড তৈরি করেছি। তাহলে আগে গোলকটাকে কি জিনিস আছে সেটা দেখে নিই। আচ্ছা, ডেসিমিটারটাকে আমি সেমিতেই ট্রান্সফার করে দিই। তাহলে 2.1 ডেসিমি অর্থাৎ 21 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট 21 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট পিতলের গোলকের মোট আয়তন যেটা বেরাবে সেটা হচ্ছে 4/3 পাই 21 তার হোল কিউব, যেটা বেরাবে সেটা হচ্ছে ঘনসেমি। 4/3 পাই 21 তার হোল কিউব বেরাবে সেটা হচ্ছে ঘনসেমি। এই জিনিস হচ্ছে ওই গোলকটার মধ্যে আছে। এবার কি করছি আমি, ওখান থেকে একটা লম্ববৃত্তাকার দণ্ড তৈরি করছি, যেটা হচ্ছে লম্বা 7 সেমি, ব্যাসার্ধটা ধরে নিই। ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে, আমি ব্যাসার্ধটা ধরি, মানে মনে করি দণ্ডটির ব্যাসার্ধ 8 সেমি আর উচ্চতা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 7 সেমি। উচ্চতা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 7 সেমি। তাহলে অতএব আয়তন তাহলে কত, তাহলে দণ্ড কথার অর্থ হচ্ছে লম্ববৃত্তাকার চুম, আর তার আয়তন যেটা হবে সেটা হচ্ছে পাই আর স্কয়ার এইচ। তাহলে আয়তন হবে পাই আর স্কয়ার ইন্টু 7, যেটা হবে সেটা হচ্ছে ঘন সেমি। তাহলে শর্তে আমাদের দুটো সমান হবে, শর্তে পাই আর স্কয়ার ইন্টু 7 সমান যেটা বেরোবে সেটা হচ্ছে 4/3 পাই 21 তার হোল কিউব। ব্যাস, আর এ পায়ে পায়ে ক্যান্সেল হয়ে যাবে। তাহলে আর স্কয়ার সমান আমাদের যেটা বেরোবে 4 গণিত 21 গণিত 21 গণিত 21 বাই, এখানে তো 3 ছিল, তার সাথে আর একটা 7 গুণ হবে, তাহলে 3 7 21 21 কেটে গেল। তাহলে আর সমান কত আসবে, 4 থেকে 2 বেরাবে আর দুটা 21 থেকে একটা 21 বেরাবে। তাহলে বা আর সমান যেটা বেরাবে সেটা হচ্ছে 42। ভালো করে বুঝো, আর স্কয়ার সমান 4 গণিত 21 গণিত 21, তাহলে 4 থেকে 2 বেরোলো, দুটা 21 থেকে একটা 21 বেরোলো। এবার দেখো, তাহলে আর এর ভ্যালু কত হলো, 42। অতএব দণ্ডটির ব্যাসের দৈর্ঘ্য, তাহলে ব্যাসার্ধ তো 42, তাহলে ব্যাসের দৈর্ঘ্য 2 গণিত 42, তাহলে 84 যেটা হবে সেটা হচ্ছে সেমি। তাহলে তো আমাদের দণ্ডটার ব্যাসার্ধ, ব্যাসের দৈর্ঘ্য যেটা হবে সেটা হচ্ছে 84 সেমি। আর যদি ডেসিমিয়ে করো তাহলে 8.4 যেটা হবে সেটা হচ্ছে ডেসিমি। যদি ডেসিমিয়ে করো, যদি সেমিয়ে করো তাহলে 84 বেরাবে, আর যদি ডেসিমিয়ে করো তাহলে যেটা বেরাবে সেটা হচ্ছে 8.4 ডেসিমি। কিভাবে করলাম, দুটোর আয়তন বার করে সমান করে দিলাম, কারণ আমার ওই গোলকটাকে পিটিয়ে থেতলিয়ে গলিয়ে যাই পারে করবে না কেন, আয়তন দুটো তো সেম হবে না। চলো, তাহলে এই হয়ে গেল আমাদের হচ্ছে 10-এর দাগে। এরপরে চলে যাব আমরা 11-এর দাগে, দেখে নাও, আমি তারপরে 11-এর দাগটা করাচ্ছি। চলো, এই 11-এর দাগটা বলছি, সরি 12-এর দাগটা, 11-এর দাগটা একটু দেখে নাও, আমি তারপরে 12-এর দাগটা বলছি। 12-এর দাগ একটা ইম্পর্টেন্ট অঙ্ক, 12-এর দাগ একটা ইম্পর্টেন্ট অঙ্ক। এই 12-এর দাগের আর এই অঙ্কটাকেই বারবার রাখার চেষ্টা করে দেখবে তোমরা। কি আছে, ইউআই সমান আমাদের যেটা দেওয়া আছে সেটা হচ্ছে xi মাইনাস 35 বাই দেওয়া আছে 10, আর সামেশন অফ এফআই ইউআই যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের দেওয়া আছে 30, আর সামেশন অফ এফআই সমান আমাদের যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 60 দেওয়া আছে। আমাদের যেটা বার করতে বলছে সেটা হচ্ছে x বারের মান কত। তাহলে আমরা যেটা জানি, ইউআই সমান আমরা কি জানি, xi মাইনাস a বাই এইচ এর সাথে তুলনা করলে a সমান কত পাবো, a সমান কত পাবো 35, আর এইচ সমান কত পাবো, এইচ সমান পাবো আমরা কত পাবো 10, এটা তো পাবো। আর আমরা জানি ক্রমবিচ্যুতি পদ্ধতিতে আমরা কি ছিল, এক্স বার সমান আমাদের কি ছিল, a প্লাস সামেশন অফ এফআই ইউআই বাই সামেশন অফ এফআই ইন্টু এইচ ছিল না, এটা তো আমাদের এক্স বার ছিল, গড় এক্স বার সমান a প্লাস সামেশন অফ এফআই ইউআই বাই সামেশন অফ এফআই ইন্টু এইচ। তাহলে এর ভ্যালু কত বেরিয়েছে, এর ভ্যালু হচ্ছে 35 বেরিয়েছে, প্লাস এফআই ইউআই এর ভ্যালু কত 30 বেরিয়েছে, সামেশন অফ এফআই এর ভ্যালু কত 60 বেরিয়েছে, এইচ এর ভ্যালু কত 10 বেরিয়েছে। 30 2 এ 60 2 5 এ 10, তার মানে আলটিমেট যেটা এলো সেটা হচ্ছে 35 প্লাস 5 সমান যেটা চলে এলো সেটা হচ্ছে 40। কার ভ্যালু, গড়ের মান হচ্ছে এক্স বারের ভ্যালু। অঙ্কটা সোজা ছিল, আমরা প্রথমে তুলনা করে নিয়ে আমরা এ এর ভ্যালু এবং এইচ এর ভ্যালু বার করে দিলাম। তারপরে যেটা করলাম, এক্স বার সমান আমরা যেটা করলাম a প্লাস সামেশন অফ এফআই ইউআই বাই সামেশন অফ এফআই,
ইন্টু এইচ করে আমরা কমপ্লিট করলাম। দেখো পুরো 10 নম্বরের যে তোমাদের মডেল কোশ্চেন পেপার সেট, তার মধ্যে পার্ট 1 আমি দিয়ে দিলাম, পার্ট 2 আমি পরেই পাবে তোমরা। পার্ট 2 এমন নয় যে কোনো স্পেসিফিক এই ম্যাথগুলো পাবে না, টোটাল পুরো সমাধান পাবে। আমি তোমাদেরকে বলছি ভলিউম 2 যে 22টা স্কুল আছে তোমরা আমার সাথে যুক্ত হয়ে 22টা স্কুল করো, এবং তার সাথে যেটা করবে আমি যে সাজেস্টিভ কোশ্চেন গুলো নিয়ে আসবো প্রতি চ্যাপ্টার ওয়াইজ, সেই সাজেস্টিভ গুলো করো। তারপরে যদি না নাম্বার পাও তুমি আমাকে ফোন করে বলে স্যার আপনার সব ভিডিও গুলো করলাম, আপনার সব ক্লাস করলাম, তবুও স্যার আমি নাম্বার পেলাম না, হতে পারে না। আমি তোমাদেরকে বলছি আগে কি করেছো না করেছো জানার কোনো দরকার নেই, অন্তত এই যে ভলিউমটার 19টা পুরো কমপ্লিট করবে, এই 19টা বলছি সরি 22টা স্কুল পুরো শেষ করবে। তার সাথে কি করবে, আমি যে সাজেস্টিভ গুলো করাবো প্রতি চ্যাপ্টারে দেখবে আমি ইম্পর্টেন্ট ম্যাথ নিয়ে আসবো, এমন নয় যে টেক্সট বইয়ের ম্যাথ, যে ম্যাথগুলো আগে বারবার দিয়েছে দারুণ দারুণ ম্যাথ আমরা দেখবে অনুপাত সমানুপাত থেকে নিয়ে আনবো, ত্রিকোণমিতিক পোর্শন থেকে নিয়ে আসবো, একদম তাবড় তাবড় ম্যাথগুলোকে আমি তুলে নিয়ে আসবো। এই ক্লাসগুলো করে আমি একদম গ্যারেন্টি সহকারে বলতে পারি নাম্বার একটা ভালো জায়গায় থাকবে, একদম আমার কথা মেনে যদি চলো, ঠিক আছে। আর আমার নাম্বারটা আমি তোমাদেরকে বলে রাখছি 9832934218, চিন্টু স্যার বলে সেভ করে রাখো। যদি প্রবলেম থাকে পাঠাও, কিভাবে পড়বো তোমরা স্ট্র্যাটেজি খুঁজে পাচ্ছ না পাঠাও, যে কোনো সমাধান তোমাদের সাথে মাধ্যমিক পর্যন্ত একদম চিন্টু স্যার পুরো আছে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। একদম শুধু ভিডিওগুলো ভালো করে একটু দেখে নাও, ঠিক আছে। আশা করি তোমাদেরকে পুরো জায়গাটা আমি বোঝাতে পেরেছি। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। কেমন লেগেছে একটু কমেন্টে জানিয়ে দিও যে স্যার ভালো লেগেছে, খারাপ লাগলে স্যার খারাপ লেগেছে, যা লাগে অবশ্যই জানিও। আর যদি কোনো রকম সমস্যা থাকে আমার সাথে যুক্ত হও, এবং তোমাদের একটা ক্লাস আমি শুরু করব, একটু আমাকে জানিয়ে রাখো স্যার, আমি ইচ্ছুক বলে যখনই শুরু করব তখনই জানিয়ে দেবো। অন্তত ম্যারাথন কিছু সময়ের জন্য আমি শুরু করব, আমি এটা একটা মানে করবো বলে অনেকজনকেই বলেছিলাম, তারা কিছুজন মেসেজ করেছে। যদি আরো কিছুজন করতে ইচ্ছুক হও আমাকে জানাবে, যদি আমার সম্ভব হয় ক্লাসটা স্টার্ট করব, তোমাদেরকে আমি মানে বলে দেবো, আমি লিখে রাখছি যারা যারা আমাকে মেসেজ করছে, ঠিক আছে। সকলকে অসংখ্য ধন্যবাদ, একটু বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও সমস্ত জায়গাগুলো। চলো টাটা, ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো, শরীরটাকে ঠিক রেখো, চলো টাটা।